সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন সংসদ সচিবালয়ে। এরই মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সংসদ সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, মাফিয়া সরকারের অধীনে দায়িত্ব নিলেও নতুন সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। গেল 2 দিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শুক্রবার তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আগে থেকেই গুঞ্জন চলছিল সারা দেশে। অবশেষে তাই সত্যি হলো। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিকেল 5:30টায় জাতীয় সংসদে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতির পদত্যাগের কথা জানান। এ সময় তিনি বলেন, বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালনে অসামর্থ্য হয় মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এই চেয়ার তো কখনো শূন্য থাকে না এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। এটি হলো বাস্তবতা। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 5 বছরের মেয়াদ শেষ হবার কথা 2028 সালের এপ্রিলে। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আজকে পদত্যাগ করলেন। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন যাত্রা শুরু হলো। এখন অপেক্ষায় কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। ওই সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সংসদ ভেঙে দেয়া ও অন্তর্বর্তী সরকার গঠন সহ রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। লন্ডন সফরের সময় শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের অভিযোগ ওঠে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। ডিএনসি বা ডাইলেশন অ্যান্ড কিউরেটাজের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করতে এক দম্পতি চিকিৎসকের কাছে গেলে তিনি সেটা করে দেন 15,000 টাকায়। কিন্তু কয়েক সপ্তাহ পর ওই দম্পতি বুঝতে পারেন যে উদ্দেশ্যে চিকিৎসকের কাছে যাওয়া তা পূরণ হয়নি। তাহলে অপারেশনটি কি হয়েছিল? এখন শিশুটি কি সুস্থভাবে জন্মলাভ করবে? সবুজ মাহমুদের প্রতিবেদন। সঙ্গত কারণেই এই দম্পতির নাম পরিচয় আমরা প্রকাশ করছি না। একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তাদের। নাম ডক্টর ফাহমিদা নাজ। রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। বিশ্বাস করে গিয়েছে, তো ওই কথাটুকু আমাদের জন্য ইনাফ ছিল যে হ্যাঁ। এই নারী গর্ভধারণের 2 মাস পর জন্ম নিয়ন্ত্রণের জন্য ডক্টর ফাহমিদা নাজের কাছে যান। কমফোর্টে গেছি এবং ওনাকে দেখাইছি। ওনাকে দেখানোর পরে উনি আমাকে সাজেশন যেভাবে দিয়েছেন সে মতোই আমি আসলে ওই ডিএনসি করার সিদ্ধান্তটা ফাইনালাইজ হয়, সেভাবেই ওনার কাছে যাওয়া আর কি। ডাক্তার ফাহমিদা নাজের পরামর্শে এই দম্পতি ডাইলেশন অ্যান্ড কিউরেটাস বা ডিএনসি করার সিদ্ধান্ত নেয়। ডিএনসি হলো গর্ভপাতের একটি পদ্ধতি। মূল ব্যাপারটা হলো গত 8 এপ্রিল কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসি সম্পন্ন হয় 15,000 টাকায়। চেম্বারে এসে ওনাকে প্রথম আমি জিজ্ঞাসা করলাম যে অপারেশনটা কেমন হয়েছে আপনি বলুন। তো বললো না, 100% সাকসেসফুল অপারেশন, এটা কোনো আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক আছে। কিন্তু কিছুদিন পর এই নারী গর্ভে সন্তানের নড়াচড়া অনুভব করতে লাগলেন। এটা কিভাবে সম্ভব? আগের মতো যেমন প্রেগনেন্সি চলাকালীন আমার যেরকম অসুবিধাগুলো হচ্ছিল, সিমটমসগুলো ছিল, খাবার খেতে পারছি না, বমি হচ্ছে, সেই সিমটমসগুলো রয়ে গেছে। তখন যে আমি একটা লোয়ার অ্যাবডোমিনের একটা আল্ট্রাসোনোগ্রাম করি, তো তখনই আমি জানতে পারি যে আসলে আমার 4 মাস 4 দিন চলছে, আমার বেবিটা অ্যালাইভ। 8 জুন 2026 এই দম্পতি আবারও কমফোর্ট চেম্বারে গেলেন ডাক্তার ফাহমিদা নাজের সাথে দেখা করতে। রিপোর্ট দেখার পর তিনি যেন আকাশ থেকে পড়লেন। সেই কি কাণ্ড!
আসলে এটা আমাদের প্রশ্ন যে এটা আসলে কিভাবে সম্ভব যদি ডিএনসি ডিএনসি তো করাই হয়েছে, ডিএনসি করাই তো হয়েছে। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনই জানতে চান গর্ভপাতের জন্য হাই পাওয়ার ঔষধ সেবন করায় শিশুটি যদি কোনো বিকলাঙ্গতা নিয়ে জন্মগ্রহণ করে তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে আমি 1 মাস ফ্রোজেন নাকি একটা ছিল, তা তো সবই বুঝলাম। তাহলে এটা কি এই বাচ্চাটার উপর কি কোনো প্রভাব পড়বে না? আমি এটা বলি না। না, আপনি যদি একটু জোরের সাথে বলেন। এখন ডাক্তার ফাহমিদা তাদের প্রস্তাব দিলেন আবার অ্যাবর্শন করার, কিন্তু তারা রাজি নয়। অ্যাবর্শন করব কি না করব এখন তো ডিসিশন তো আমরা নেব। আমার কাছে আসলে আমি করতে পারবো, আমি করব। তাদের অভিযোগ ডিএনসি না করেই অপারেশনের টাকা নিয়ে প্রতারণা করেছেন ডাক্তার ফাহমিদা নাজ। তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। তাহলে আমার সাথে কি হলো? তাহলে কি কিছু করলেন? অবশ্যই ডিএনসি করা হয়েছে, এটা কি আপনি বলবেন যে আমি করি নাই? অন্যদিকে ক্যামেরার মুখোমুখি হওয়ার পর নিজের দায় স্বীকারও করলেন ডক্টর ফাহমিদা নাজ। আমি তো বলছি এটা মিসড হয়েছে, 1 মাস পরে যখন হলো না তখনও তো দেখা করবো। আমি বলবো যে আমার দিক থেকে তো আমি মিস হয়েছে, কিন্তু এটা আমার একটা যে কোনো অপারেশনেরই একটা কমপ্লিকেশন, ওখানে একটা পয়েন্টই আছে, মিসড হতে পারে। এখন প্রশ্ন হলো, কেউ চাইলেই কি গর্ভপাত করতে পারে? চিকিৎসক যে প্রক্রিয়ায় এতে রাজি হলেন তা কি বৈধ? এর একটা উত্তর পাওয়া গেল চিকিৎসক নিবন্ধন কর্তৃপক্ষ বিএমডিসির কাছে। ওনাকে ডিএনসি করার কথা কি ডক্টর বলেছেন নাকি উনি নিজে ডিজায়ার করেছেন? উনি তো নিজে নিজের চিকিৎসা নির্ধারণ করে দিতে পারেন না রোগী হিসাবে। ডিএনসি করতে গিয়ে সেটা ফেল করে প্রেগনেন্সি কন্টিনিউশন হয়েছে, এইটা আসলে খুব লাইকলি ম্যাটার্স না, এটা একটু আনলাইকলি মনে হচ্ছে। রোগী বা রোগীর স্বজনেরা যদি আমাদের কাছে অভিযোগ করে, অবশ্যই সেটি আমরা তলিয়ে দেখব। প্রতিবেদনটি তৈরি করার সময়ই বিষয়টি নিয়ে সমঝোতা করার জন্য ভুক্তভোগীদের সাথে একাধিকবার যোগাযোগ করে ডাক্তার ফাহমিদা নাজ, কিন্তু সেই দম্পতি ডাক্তারের প্রস্তাবে রাজি হয়নি। এই ধরনের ডাক্তারকে ইমিডিয়েট তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং তার ডাক্তারি লাইসেন্স পর্যন্ত কেড়ে নেওয়া উচিত। শেষ পর্যন্ত অনাগত শিশুটি যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, এই প্রত্যাশা সবার। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা। নানা ধরনের ভেষজ ওষুধের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম হওয়ায় এই চিকিৎসা অনেকেই গ্রহণ করছেন। সম্প্রতি দেশের একমাত্র সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে আকুপাংচার, হিজামা সহ 5 ধরনের থেরাপি, যা রোগীরা পাচ্ছেন বিনামূল্যে বা নামমাত্র মূল্যে। ট্র্যাডিশনাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আকরাম হোসেন। রোকনউদ্দিন বাম পায়ে ঠিকমতো শক্তি পান না, মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা। 1 বছর নানান জায়গায় চিকিৎসা করিয়ে এখন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে আকুপাংচার থেরাপি নিচ্ছেন। আমি হাঁটতে আমার রোগে টান লাগতো, পাও শেষাই হাঁটতাম, এখন এটা মোটামুটি আমি হাঁটতে পারতেছি। পিএলআইডি বলেন, ব্যাক পেইন বলেন, সার্ভাইকাল ভার্টিব্রালের সমস্যা বলেন এবং ঘুমের সমস্যা বলেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সমস্ত রোগীগুলোকে আমরা আকুপাংচার দিয়ে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। পাশের আরেকটি কক্ষে ঝিনাইদহের মিজানুর রহমানকে দেয়া হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। আগের চেয়ে ভালো বোধ করছেন বলে জানান তিনি। মাজার থেকে ব্যথাটা চলে আসে নিচে, এত পরিমাণ ব্যথা শুরু হয় যা ভাষায় বর্ণনা করা যায় না। 2 হাঁটুতে ব্যথা আর পা ঝিনঝিন করতে আর অবশ লাগতো। আমি ইন্ডিয়া পর্যন্ত গেছি, ব্যাঙ্গালোর পর্যন্ত। বায়ো পিউরিফিকেটরি থেরাপি অর্থাৎ শোধন থেরাপি, আমাদের শরীরে অনেক ধরনের টক্সিন আমরা জানি যে জমে, এগুলোকে রিলিজ করার একটা অন্যতম ওয়ে হলো এই পঞ্চকর্ম থেরাপি। শুধু আকুপাংচার বা পঞ্চকর্ম নয়, রোগ অনুযায়ী এখানে চলছে ইয়োগা, হিজামা বা কাপ থেরাপি, চলছে বন্ধ্যাত্বের চিকিৎসাও। ব্যয়বহুল এইসব থেরাপি মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে দেওয়া হচ্ছে বিনামূল্যে। কোনো থেরাপির খরচ হয় নামমাত্র। ওনার স্ট্রোক পরবর্তী যে কমপ্লিকেশনগুলো দেখা দিচ্ছে, ওনার রাইট সাইড হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, রাইট সাইডে হেমিপ্লেজিয়া ডেভেলপ করছে। আমাদের পেশেন্ট দীর্ঘমেয়াদী যে রোগগুলো আছে, যেমন আর্থ্রাইটিক পেইন, তারপর হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জের ক্ষেত্রে ব্যথা অনুভব করে, সেগুলো চলে যায়। আমাদের এখানে বর্তমানে ইনফার্টিলিটি নিয়ে একটা কর্নার খোলা হয়েছে, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কর্নার নামে। সফলতা পাচ্ছি এবং এটা কস্ট ইফেক্টিভ। আউটডোরে যে রোগীগুলো আসে সেখান থেকে স্ক্রিনিং করে আমরা ভর্তি করা হয়। মেডিসিন লাগে, এক্সারসাইজ, থেরাপিউটিক যে যোগ ব্যায়াম, এই ব্যায়াম প্লাস আমরা যে খাদ্য পথ্য, লাইফস্টাইল, এগুলি সব কিছু মিলেই আর ইয়োগাটা পার্ট। ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতির মধ্যে ইউনানি ও আয়ুর্বেদিকের আবেদন সবসময়ই আলাদা।
প্রাকৃতিক উপাদান থেকে ওষুধ তৈরি হওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। সেই সাথে চিকিৎসা খরচ কম হওয়ায় এখনও জনপ্রিয় এই সেবা অনেকেই নিচ্ছেন। এমন মানুষ আমি দেখেছি সারা জীবন এলোপ্যাথি খাননি, যখন রোগটা খুব হালকা পর্যায়ে থাকে তখন যদি এই ওষুধগুলো গ্রহণ করা হয় তাহলে ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রি ভালো লাভ পাবে। ইউনানি ও আয়ুর্বেদিক মূলত নানা ঔষধি গাছের পাতা, শেকড় বা ছাল থেকে তৈরি হয়। কলেজটিতে 100 প্রজাতির 200টি ঔষধি গাছ রয়েছে গবেষণাগারও, অথচ লোকবলের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। প্রত্যেকটা গাছ থেকেই যে পাতা, শেকড় বা বাকল হয় এগুলা ইউনানি ওষুধ তৈরি বা আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে কাজে লাগে। জনবলের অভাবে স্টাফ না থাকার কারণে আমি সরাসরি বাগান থেকে জিনিসগুলো ব্যবহার করতে পারছি না। দেশে 300-র বেশি ফার্মাসিউটিক্যালে তৈরি হচ্ছে ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ। সংশ্লিষ্টরা বলছেন অত্যন্ত সম্ভাবনাময় এই খাতে সরকার মনোযোগী হলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমানো সম্ভব হতো, অন্যদিকে স্বল্প খরচের রোগীরা সেবা পেতেন। চিকিৎসা শাস্ত্রে ইউনানি এবং আয়ুর্বেদিকের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, আছে আস্থা, গুণগত মান আর বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে বৈশ্বিক স্বীকৃতিও। কিন্তু বাংলাদেশের এটি এখনও অনেক পেছনের সারিতে। অথচ এই ব্যবস্থাকে জনপ্রিয় করার মাধ্যমে সাফল্য আসতে পারে সার্বিক স্বাস্থ্য খাতে। এজন্য প্রয়োজন প্রচারণা আর সরকারি নীতি সহায়তা। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। সরবরাহ ব্যাহত হওয়ায় তীব্র গ্যাস সংকটে ভুগছে সারা দেশ। সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এই অজুহাতে বেড়েছে গাড়ি ভাড়া। নারায়ণগঞ্জে, রূপগঞ্জে 2 থেকে 3 গুণ পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, কবে থেকে গ্যাস সংকট দেখা দিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? বর্তমানে যানবাহনের ভাড়া কেমন দেখছেন? মনে আমি এর আগের সংবাদ আপনাকে জেনেছিলাম যে মহেশখালীতে এলএনজি টার্মিনালে গ্যাসের যে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্তু এর প্রভাবটা পড়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রূপগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের কর্ণ এলাকায় রংধনু সিএনজি ফিলিং ফুয়েল স্টেশনে। এখানে এসে আমি যেটা দেখতে পেরেছি যে 8:30 থেকে গ্যাস একেবারে কিন্তু বন্ধ করে তারা আমাদেরকে জানিয়েছেন যে গ্যাসের প্রেশার একেবারে কমে গেছে, যে কারণে কিন্তু গ্যাসটা তারা সরবরাহ করা বন্ধ করেছে। তো এ কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো গাড়ির চালকরা কিন্তু অলস সময় পার করে তারা কিন্তু অপেক্ষা আছে কখন গ্যাস আসবে, তারা গ্যাস নিয়ে তারা বাসায় ফিরবে এবং তাদের কর্মক্ষেত্রে চলে যাবে, সেটাই কিন্তু তার অপেক্ষায় আছে। তবে স্যার এখানকার যারা সিএনজি ফিল স্টেশন কর্মকর্তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে 18 জুলাই থেকে কিন্তু 28 জুলাই থেকে কিন্তু এখানে কিন্তু গ্যাসের সরবরাহটা অনেকটাই কমে গেছে, সে কারণে কিন্তু এই সমস্যা তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে আমি কথা বলবো এখানে আসা একজন গাড়ি চালকের সাথে, ওনার সাথে জানতে চাইবো যে গ্যাসের সমস্যাটা হচ্ছে এখানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি? জি, 1 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়ায় আছি, গ্যাস আদৌ দিবে কিনা শিওর না, বাট আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই অচিরে এই সমস্যার সমাধান হোক। মনে আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, গ্যাস সংকটের কারণে কিন্তু যানবাহনের পাশাপাশি কিন্তু শিল্পাঞ্চল কিন্তু রূপগঞ্জে কিন্তু এর প্রভাবটা পড়েছে। শিল্প কারখানা কিন্তু উৎপাদনটা অনেকটাই ব্যাহত হচ্ছে। শিল্প মালিকরা কিন্তু বারবারই আমাদেরকে জানিয়েছেন যে গ্যাসের সংকট যদি এরকম থাকে কিন্তু বিগত সময় তেলের যে সংকট ছিল সেই সংকটের মতো কিন্তু তারা উৎপাদন ব্যাহত হবে, তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকেই বলছে যে গুটিয়ে ফেলতে হবে। তবে আমরা কিন্তু এই ব্যাপারে রূপগঞ্জের যে গ্যাসের জোনাল অফিসের যে ব্যবস্থাপক প্রকৌশলী রিয়াজুল ইসলামের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, উনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদেরকে জানিয়েছে যে তারা চেষ্টা চালিয়েছে যে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সেটা তারা সঠিকভাবে বলতে পারছে না। তারা বলছে যে স্থানীয় বাংলাদেশে যারা প্রকৌশলী তাদের দিয়ে তো কাজ করা চলছে, এবং পরবর্তীতে তারা বিদেশ থেকে কিন্তু তারা ইঞ্জিনিয়ার নিয়ে আসছে যাতে করে তারা দ্রুত এই সমস্যার সমাধান করতে পারে। তবে এই বিষয়টা কিন্তু আমরা একটা কথা জানিয়ে রাখি যে এই সমস্যার কারণে কিন্তু সড়কে কিন্তু বিশেষ করে 3 হুইলার যে সিএনজি গাড়ি রয়েছে, সিএনজি অটোরিক্সা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু সড়কে চলাচল বন্ধ করেছে। যেগুলো চলাচল করছে তারা কিন্তু বাড়তি ভাড়া নিচ্ছে বলে আমাদেরকে গ্রাহক যারা যাত্রী তারা আমাদেরকে বরাবরই কিন্তু অভিযোগ করেছে। তবে সর্বোপরি আমরা যেটা জানতে পেরেছি তারা সড়কে চলাচলরত যাত্রী সাধারণ ব্যবসায়ীরা এবং যারা গাড়ি চালক তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সরকার যদি অতি দ্রুত এই সমস্যার সমাধান করতে না পারে তাহলে কিন্তু তারা কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকটাই গুটিয়ে ফেলতে, এবং চালকরা কিন্তু। রিয়াজ হোসেন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। রূপগঞ্জে তীব্র গ্যাস সংকট থাকায় যানবাহনের 2 গুণ থেকে 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়ে খবরাখবর নিয়ে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন। নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় 5,500-এর বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মির্জা হৃদয় সাগর।
সাগর, গ্যাস সংকটের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে এ বিষয়ে জানতে পেরেছেন কিনা, এবং স্থানীয়রা কি বলছেন এই বিষয়ে? সকালে আমরা জানাচ্ছিলাম যে নেত্রকোনায় গত 4 দিন ধরে তিতাস গ্যাসের গ্যাস সরবরাহ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এতে প্রভাব পড়েছে যে আবাসিক গ্রাহক আছে, আবাসিক গ্রাহকদের উপর। নেত্রকোনায় প্রায় 5,500 আবাসিক গ্রাহক রয়েছে। আবাসিক গ্রাহকদের যে গ্যাস সরবরাহ একেবারেই পুরোপুরি বন্ধ। এতে দেখা গেছে যে বাসাবাড়িতে এটার বিশাল প্রভাব পড়ছে। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেটি জানিয়েছে যে পূর্বেই বলেছিল শনিবার পর্যন্ত তারা একটি সমাধানের চেষ্টা চালিয়েছিল। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে তাদের আশ্বাসের কোনো প্রতিফলন এখনো দেখতে পারিনি। তবে নেত্রকোনার যে ভুক্তভোগীরা আছে, মানে বেশিরভাগই কর্মজীবী মহিলা এবং কর্মজীবীরা বলছে যে গ্যাস সংকটের কারণে সকালবেলা অফিসে যেতে তাদের একটু সমস্যা হচ্ছে। অনেকেই দেখে গেছে যে না খেয়ে অফিস করছে। শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা আছে তাদের উপরে এটার প্রভাব পড়ছে। পাশাপাশি জরুরি সেবা যেগুলো আছে, জরুরি সেবাতেও প্রভাব পড়ছে। মুন্নি, আমরা আরেকটি বিষয় যেটি জেনেছি, আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিতাস গ্যাসের পাশাপাশি প্রশাসন যেটি জানিয়েছে তারা দ্রুত এটি সমাধান করার চেষ্টা করছে, যাতে খুব দ্রুত এটা সমাধান আসে। যেহেতু জাতীয় গ্রিডের সমস্যা, তাই জাতীয়ভাবে কথা চলছে। তবে জরুরি সেবাগুলোর পাশাপাশি আবাসিকের প্রভাবটা নেত্রকোনায় বেশি পড়েছে, যেহেতু পূর্বে কোনো ধরনের সমস্যা ছিল না, হঠাৎ করে সমস্যাটাই সার্বিকভাবে প্রভাব ফেলেছে। মুন্নি, এই ছিল নেত্রকোনা থেকে গ্যাসের সর্বশেষ। মির্জা হৃদয় সাগর, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় 5,500-এর বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে খবরাখবরে মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।